যে অধ্যায়টা অনেকের ভীষণই খারাপ লাগে, কিন্তু মজার বিষয় হচ্ছে এর ভেতরকার যে ইন্টারেস্টিং পয়েন্টগুলো যদি মানে ধরা যেতে পারে একটু একটু, তাহলে এই সেট তত্ত্ব বা সেট থিওরি বিষয়টা কিন্তু অতটা আমি বলবো না জলের মতো সহজ, তবে অতটা নয়। ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার থাকে সেট তত্ত্ব, কিন্তু প্রত্যেকজন স্যার অ্যাট ফার্স্ট সেট থিওরি দিয়ে পড়ানো শুরু করে না, কারণ সেট তত্ত্ব দিয়ে যদি পড়ানো শুরু করা যায় তাহলে কিন্তু ওটাই সায়েন্স ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট, সে ছেলে আর সায়েন্সে পড়বে না। তো যাই হোক, মূল বিষয়টা নিয়ে বলবো। সেট থিওরি, সেট জিনিসটা কি? আমরা বলি না যে তুলির সেট, তুলির সেট মানে এই বড় তুলি, তার চেয়ে একটু ছোট তুলি, তার চেয়ে একটু ছোট তুলি, হ্যাঁ, এইরকম এইগুলোকে যে ছবি আঁকা তুলির সেট বলা হয়। কেমন? এই যে সেট থিওরির আগে আমি বলে নেই, সেটার যে ডেফিনেশন, সেটার কিন্তু প্রকৃত কোনো ডেফিনেশন হয় না। সেট বলতে বস্তুসমূহের সংকলনকে বোঝানো হয়। কেন হয় না আমি সেটা বলছি। সেটের যদি ডেফিনেশন বা সংজ্ঞা, যেটা প্রথম জানতে হবে, যে সংজ্ঞাটা কি? বস্তুসমূহের সংকলন কে সেট বলে। এর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? না, 3 রকমের ক্রাইটেরিয়া হতে হবে। 1 নম্বর হতে হবে ওয়েল ডিফাইন্ড। কেমন? ওয়েল ডিফাইন্ড এর বাংলা মানেটা কি জানো? সুসংজ্ঞাত। বাংলা মানে থেকে ইংরেজি গুলো সহজ হয়ে যাবে এরপর থেকে। ওয়েল ডিফাইন্ড সুসংজ্ঞাত। এই সুসংজ্ঞাত জিনিসটা বুঝলেই যে বোঝা যাবে যে কেন। আমি যদি বলি একটা লাল জামার সমূহের সেট, এবার কোনটা প্রকৃত লাল? এই যে সুসংজ্ঞাত বিষয়টা আমি বলে দিলাম, প্রকৃত লাল কোনটা? একদম রক্তের মতো লালটা, নাকি একটু ফ্যাকাশে টাইপের লালটা, নাকি একটু হলুদাভ টাইপের লালটা? কোনটাকে আমি প্রকৃত লাল বলবো? এই নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা আছে, যার ফলে ওই যে জিনিসটা, ওই যে সুসংজ্ঞাত বিষয়টা কিন্তু একটা কি এই ক্ষেত্রে বিতর্কিত বিষয়। যে প্রকৃত সুসংজ্ঞাত বলতে যদি বলা হয়, ছাত্রদের বলি, আমাকে তো ধরো আমাকে কেউ দেখে, যদি এইভাবে ইউটিউবে দেখে ভাবে সেট তত্ত্ব পড়াচ্ছে, সে জানতোই না আমি পড়ার দুনিয়ায় আছি কিনা কোনোদিন। সে দেখে তো চমকিত হয়ে যাবে প্রথম, যে সেটা পড়তো কি পড়তো না, মানে আমি যে ছাত্রের অন্তর্গত কিনা তার বিশ্বাসের ভেতরে নেই। এখন দেখা যাচ্ছে আমি এই জিনিস নিয়ে কোনো কিছু একটা ভুল বললেও আমি বলবার মতো দুঃসাহস দেখাচ্ছি, সে এটাই চমকিত হয়ে যাবে। তার মানে এইগুলো ভ্যারি করে, কার সাপেক্ষে আমি ছাত্র, কার সাপেক্ষে আমি কিছুই না, কার সাপেক্ষে আমি অনেকটা, কার সাপেক্ষে মানে আমার কোনো ভ্যালু নেই। এই যে বিষয়টা, ওই সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড বিষয়টাই কিন্তু বিতর্কিত আছে। তখন বোঝা যাচ্ছে যে এই যে সেট সংকলনের যে মানে সেট তত্ত্বের যে আমরা মূল অংশগুলোতে যাব, তার আগেই কি হয়ে যাচ্ছে, একটা আপত্তিকর জায়গা চলে আসছে। ওয়েল ডিফাইন্ড
দ্বিতীয় নম্বর যেটা হতে হয় পরস্পর ভিন্ন হলো। মানে একটা জিনিসকে আমি দুবার নিয়ে নিতে পারবো না। ধরো একটা ঘর নিয়েছি, এই একই রকম একই ঘর আমি আবার একটা কিন্তু নিতে আমি পারবো না। তার দুটো সেটের দুটো এলিমেন্ট সবসময় ভিন্ন হবে। আর 3 নম্বর কি হবে? ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ। যাই হোক, আমরা এইখানে যে সেটটার জিনিস পড়বো সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের উপরে। কিন্তু সেট মানে কিন্তু সংখ্যা তত্ত্বকে বোঝানো হয় না। এখানে বলাই হচ্ছে বস্তু সমূহের সংকলন হচ্ছে সেট, এখানে সংখ্যা সমূহের সংকলন সেট। এইখানে যদি বলা হয় যে আমার পড়ার বিষয়বস্তু সম্পর্কে যদি মানে জিনিসগুলো আছে সেগুলো সেট। যেমন আমি যদি বলি যে স্কুলের জিনিসপত্র, স্কুলের জিনিস কি কি আসবে? পেন আসবে, হ্যাঁ, ডাস্টার আসবে, বই আসবে, খাতা আসবে, এইগুলোর ভেতরে আরো ইত্যাদি আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো স্কুলের জিনিসপত্রের অন্তর্গত চলে আসবে। এটাও কিন্তু একটা সেট। বা তুলির কথাটা যে বললাম, এই বিভিন্ন প্রকারের তুলি, সেটাও কিন্তু একটা সেট। তাহলে এই হলো সেট এর ধারণা। এইখানে যেটা পড়বো সেইটা হচ্ছে বাবু পরিষ্কার কথা একদম আরো ছোট করে যদি বলা হয়, এই জন্য এইটা সেটের একটা মানে পিওর সংখ্যা কিন্তু হয় না। সেটের যথার্থ সংখ্যা যদি বলা হয় যে কেন সুসংজ্ঞাত বিষয়টাই পরিষ্কার না, আর পরস্পর তখন সুসংজ্ঞাতর উপরে নির্ভর করে পরস্পর। কেউ বলছে না দুটো লাল একই, পরস্পর ভিন্ন কি ভিন্ন নয়, এইটা একটা তর্ক বিতর্ক। এইগুলো পরস্পর তো ডিপেন্ডেন্ট, সুসংজ্ঞাতের উপরে নির্ভর করে পরস্পর আলাদা হবে কি হবে না এইগুলো। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে সেটের যে সংজ্ঞা আপাত দৃষ্টিতে এই জিনিসগুলো বুঝতে হবে যে প্রথমটা হতে হবে ওয়েল ডিফাইন্ড, দ্বিতীয়টা হতে হবে ডিফারেন্ট, তাহলে ক্রম নিরপেক্ষ হতে হবে, ডিফারেন্ট হতে হবে। আর যেমন আমি একটা কথা বলি, যেমন একটা সংখ্যার সেট যদি বলি 1 2 3 4, এই একটা সেট যেখানে আমি সংখ্যা নিলাম ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলে দেব পরপর। এইগুলো 1 2 3 4 এইগুলো নিলাম। এইটা কিন্তু আমি যে 1 কে সবসময় প্রথম লিখতে হবে এরকম কোনো কথা নেই। যে ক্রম নিরপেক্ষ মানে কি 2 লিখতে পারি প্রথম, 3 লিখতে পারি, 4 লিখতে পারি। কিন্তু এই যে 4 লিখেছি বা 2 লিখেছি বা 3 লিখেছি, এইকে কিন্তু দুটো আছে, এটা কিন্তু হবে না, পরস্পর ভিন্ন। তার এই তিনটা হতে হবে। আর সুসংগত বলতে সুসংগত এই সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে অসুবিধা হবে না। তো সেই অনুসারে এটা হচ্ছে সংখ্যা তত্ত্বের বা রিয়েল নাম্বারের সেট। আমরা এখানে সামান্য কিছু স্টাডি করব, আলোচনা করব। বোঝা গেছে? এই হচ্ছে কথা। আর সেটকে সবসময় লিখতে হয় দ্বিতীয় বন্ধনীর ভেতরে, আর প্রত্যেকটা এলিমেন্ট মানে প্রত্যেকটি সংখ্যার পরপর এই বোঝাতে কমা, এইভাবে সেটটাকে উপস্থাপন করতে হয়। কেমন? তাহলে সেট এর সংজ্ঞা জেনে নিলাম যে বস্তু সমূহের সেটকে এই সংকলনকে সেট বলে। ওয়েল ডিফাইন্ড হতে হবে,
ডিফারেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অর্ডার হতে হবে, এইগুলো হচ্ছে ব্যাপার। কিন্তু এইখানে যে সেট থিওরি আমরা পড়ব, এইখানে কিন্তু আমাদের বস্তু সমূহ নয়, সংখ্যা সমূহ নিয়ে কিন্তু আমরা স্টাডি করব। তো সেই হিসেবে এই হচ্ছে সেটের প্রাথমিক আইডিয়া, কিছু না, এইটা হচ্ছে সেট। এবার এইটা নিয়ে পরস্পরের ভেতরে বিচ্ছেদ, পরস্পরের ভেতরে সংযোগ এবং পরস্পরের ভেতরে কি সম্পর্ক, এলিমেন্টগুলোর ভেতরে, দুটো সেটের ভেতরে কি সম্পর্ক, সব বিস্তর আলোচনা এই সেট থিওরিতে আছে। এখন সেটকে জানতে গেলে কিছু চিহ্ন আগে জেনে নিতে হবে। যেমন একটা নতুন ভাষা জানতে গেলে তার সিম্বল, তার শব্দ, অর্থ জানতে হবে। অঙ্কেরও সেরকম পরিভাষা আছে, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা বলে, সেই ল্যাঙ্গুয়েজগুলো, সেই চিহ্নগুলো, সাংকেতিক চিহ্ন, সেইগুলো জানলে পরে আমরা ব্যাপারটাকে এক্সপ্লেন করবার ক্ষেত্রে সুবিধা হবে। সেই চিহ্নের ভেতরে আমরা সমান অসমান এইগুলো জানি, কোনগুলো জানি না এইটাও জানি। হ্যাঁ, ব্যবহার করে অনেকে বার পরিবর্তে, অ্যাকচুয়ালি বা আর এইটা এক নয়, একটু হলেও আলাদা। এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। বা মানে বা আর ইমপ্লাইজ এর ভেতরে পার্থক্য আছে, এইটা কিন্তু হুবহু এক নয়। এর অর্থ যে মানে এই কথার অর্থ এই কথা, কিন্তু এই কথা মানে হুবহু এটা কিন্তু ইমপ্লাইজ বলছে না। কেমন সূক্ষ্ম হলেও এইখানে দেখাবো ইমপ্লাইজ যে এ নয়। যাই হোক, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। ঠিক, হ্যাঁ, যথার্থভাবে ইমপ্লাইজ আর অথবা কিন্তু একই নয়, বলে দিলাম। এইখানে নট ইমপ্লাইজ মানে দাগ মানে নট ইমপ্লাইজ, যেমন ইকুয়াল নট ইকুয়াল, এইরকম। তারপরে সবচেয়ে ব্যবহার হয় এটা কি, বিলংস টু মানে অন্তর্গত। যেমন আমি বলি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এর যদি সেট এ করা হয় তাহলে কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এই করে ডট 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 মানে অনবরত অসীম পর্যন্ত বিস্তৃত। এইটা হচ্ছে তার মানে এই যে এক একটা ন্যাচারাল নাম্বারের সেটকে n দ্বারা চিহ্নিত করা হয়, এই রকম এর nটা দুটো এরকম দাগ দিয়ে দেওয়া হয়, দিলে এটা বোঝায় যে সেট কে বোঝানো হচ্ছে। এখনই বলবো যে ন্যাচারাল নাম্বারের সেটকে এরকম n বলা হয়, রিয়েল নাম্বারের সেটকে এরকম আর লেখা হয়। তারপরে ইন্টিজার কে জেড লেখা হয়। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাকে জেড লেখা হয়, মানে এটা সেট বোঝাতে এইরকম ব্যাপারগুলো, এগুলো সেট বোঝাতে সেট। তারপরে হোল নাম্বার কি, এই যে ন্যাচারাল নাম্বারের সাথে যখন একটা জিরো অ্যাড হয়ে যায়, সব একই। অখণ্ড সংখ্যা, হ্যাঁ, অখণ্ড
এর সেটকে ডাব্লু লেখা হয় এরকম, হলো এই ডবল, এই যে এইরকম অংশগুলো সেটকে বোঝাতে, সেট বোঝাতে কিন্তু ব্যবহার হয়। এটা কিন্তু সেট হয়ে গেল। তাহলে এই হোল নাম্বার কোনগুলো এই বললাম, ন্যাচারাল নাম্বারের সাথে যখন জিরোটা নিয়ে নেব 1 2 3 অসীম পর্যন্ত, এটা হয়ে গেল হোল নাম্বারের সেট, এটা হয়ে গেল ন্যাচারাল নাম্বারের সেট। ইন্টিজার পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যার ভেতরে সব স্বাভাবিক সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে এটা হচ্ছে জেড প্লাস, আর -1 -2 -3 এই করে অসীম পর্যন্ত এই যে সেট, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। আর একটা মাঝে আছে, যদি সংখ্যা তত্ত্ব করা হয়, সংখ্যা রেখা করা হয়, তাহলে এটা হচ্ছে 0, এটা পজিটিভ ইন্টিজার নেগেটিভ। তাহলে এই টোটাল 1 2 এই করে অসীম, -1 -2 এই করে অসীম, আর এটা আছে 0। এই টোটাল সিস্টেমকে নিয়ে হচ্ছে জেড। জেডের ভেতরে কি থাকছে, জেড প্লাস, জেড মাইনাস আর 0। আর জেড প্লাস যেটা, ওটাই অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের সেট হলো। আর এইটা মানে হচ্ছে 0 আর হচ্ছে 0 আর 0 প্লাস ন্যাচারাল নাম্বারের সেট করলে আসে হোল নাম্বারের সেট। তাহলে যাই হোক, এইগুলো এই ভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর তারপরে রেশনাল নাম্বার, মূলদ কিউ, এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ বলতে পি বাই কিউ, মানে ভগ্নাংশ আকারে। যদি ভগ্নাংশ আকারে কোন একটা লিখতে পারি, ওইগুলো হচ্ছে যেমন 1 2 3 5 7 2, এইগুলো হচ্ছে কিউ এর সেট হলো। এইগুলোকে এইভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, কিউ সেরকম ধনাত্মক রেশনাল আছে, ঋণাত্মক রেশনাল আছে। এইগুলো মাইনাস প্লাস, এইগুলো ধনাত্মক রেশনাল। যখন এইগুলোতে মাইনাস থাকবে, তখন এইগুলো হয়ে যাবে ঋণাত্মক রেশনাল। এই হয়ে গেল কয়েকটা জিনিস। এইগুলো কিন্তু সেটকে রিপ্রেজেন্ট করা হয়, মানে ডাব্লু লেখার অর্থ হচ্ছে এইগুলো লেখা, এইটা লেখা যা, এই ডাব্লু লেখা যা, মানে এই 1 2 3 4 এরকম করে বিশাল লম্বা লাইন তুমি কমা কমা দিয়ে লিখলেও তুমি শেষ করতে পারবে না। তার পরিবর্তে এন এইভাবে লিখে দিলেই বোঝা যাচ্ছে যে এটা ন্যাচারাল নাম্বারের সেট। আমি প্রথমেই বলেছিলাম সেটের উপস্থাপনটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে হবে, এবং প্রত্যেকটা সংখ্যার মাঝে মাঝে কি হবে, কমা চিহ্ন দিতে হবে। আর কোনো কিন্তু রিপিটেশন নেই। আর দ্বিতীয়, এখানে ক্রম অনুসারে লিখেছি আমাদের সুবিধার জন্য, কিন্তু এখানে ক্রম নিরপেক্ষ। এখানে আমি 3 আগে লিখতে পারতাম, এখানে 3 আছে, কিন্তু এইখানে যখন আমি 3 লিখে ফেলছি, কিন্তু এইখানে আর লিখতে পারবো না, তখন এখানে 1 এরকম তোমাকে লিখতে হবে। তার এই হয়ে গেল এবার এইটা থেকে এতগুলো জিনিসগুলো যে এলাম, এবার বলে দেই এই জিনিসটা, এইটা অন্তর্গত বিষয়টা বিলংস টু, এই যে 1 2 3 4 এইগুলো সব কিসের অন্তর্গত, ন্যাচারাল নাম্বারের। তাহলে এই 1 বা 2 1, এই 1টা n এর অন্তর্গত, তাহলে 1 বিলংস টু n, একে পড়তে হয় এরকম 1, এটাকে বিলংস টু অন্তর্গত n। তাহলে 1 সেরকম 2 ও অন্তর্গত, 1,2 লিখলেও হবে 1,2 বিলংস টু n, মানে 1 আর 2 n এর অন্তর্গত। এই অর্থে বিলংস টুর ব্যবহারটা খুব খুব বেশি হবে। ইমপ্লাইজ এর ব্যবহার, তারপরে এর ব্যবহার, বাবুরা যারা পড়বে
ভালোবেসে করবে, তুমি তো সময় নষ্ট করছো অলরেডি, তাহলে এই জিনিসগুলো বুঝে নিবে বা লিখে নিবে। হ্যাঁ, আর সমস্তটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করবার দরকার নেই, তোমরা নিজেরা জাজমেন্ট করবে আমার কথাগুলো কতটা ঠিক এবং কারেক্ট বলছি, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো আমার ভুল বলতে নেই, আমার অজ্ঞাত বা মানে বশত অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে, যে ধরিয়ে দিবে তাকে আমি আমার বন্ধু মনে করব, এটা কিন্তু মাথায় রেখো। যেখানেই আমার ভুল হবে বলবে, কেমন? সব জানতা এই পৃথিবীতে কেউ না, কেমন? আর আমাকে যে এখানে মানে আমি এখানে মানে প্রতিজ্ঞাবদ্ধ বা এ নেই যে আমি যেগুলো যা করিয়েছি তার ভেতরে কিয়দংশ ভুল নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো তোমরা যাচাই করে নেবে, গণিতটা তো হচ্ছে লজিক্যাল পোয়েট্রি, তো এইভাবে যাচাই করে নিও। এরপরে আর কি ব্যবহার হয় না, এই চিহ্নটা ব্যবহার হয় ভির মতো। ভি মানে কি? ভার্সেস বলা হয়। হ্যাঁ, আজকে বিভিন্ন খেলা হলে, ফুটবল বা ক্রিকেট খেলা হলে, হ্যাঁ, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ভার্সেস ভিএস, মানে তাহলে জয়লাভ করবে কে? এটা অথবা এটা। এই ভি এর অর্থ হচ্ছে অথবা, মানে জয়লাভ করবে যে হোক একজন, সেই যে এইখান থেকে এসে ভি চিহ্নটা, এই কথার অর্থ হচ্ছে অর, মানে অথবা, তার অথবার চিহ্ন হচ্ছে ভি। সেরকম এর মতো কিন্তু এর দাগ থাকবে না, এইটা চিহ্ন হচ্ছে অ্যান্ড, মানে এবং। যখন দুজনকে একসাথে বোঝাবো তখন অ্যান্ড, এগুলো খুব ব্যবহার করে, অর, অ্যান্ড। তারপরে এটা হচ্ছে ইউনিয়ন, তোমরা শুনেছো না, টোটো ইউনিয়ন, তারপরে ট্যাক্সি ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন মানে হচ্ছে সমষ্টি, যেমন বাস ইউনিয়ন, বা কলেজে যখন পড়বে তখন দেখবে ছাত্র ইউনিয়ন, স্টুডেন্ট ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সমষ্টি, মানে হচ্ছে যোগ। समझा कि नहीं समझा? এইগুলো জাস্ট যেগুলো বলবো ওইগুলো দেখলে কিন্তু অনেকটাই শিখে যাবে। আর এইটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কমন পার্ট, ধরো এইরকম দুটো গোল, এর কমন পার্ট কোন অংশটা? এই অংশটা না, তাহলে এইটা হচ্ছে বাবু ইন্টারসেকশন পার্ট। আর যখন দুটো এইরকম সেটের এ যখন ইউনিয়ন করব, তার মানে টোটালটা, এই যে টোটাল পার্টটা, তাহলে টোটাল সমষ্টি ইউনিয়ন, আর এই হচ্ছে ইন্টারসেকশন। খুব গুরুত্বপূর্ণ, এই দুটো ব্যবহার হবে। হ্যাঁ, এই চিহ্নটা ভির মতো লিখে উল্টা নয়, এটা যে ফর অল, মানে সমস্ত মানের জন্য। যখন এক্স থাকবে ফর অল এক্স, সমস্ত মানে যে এক্স এর জন্য ফর অল এক্স, বুঝা গেছে? আর দেখো আমরা সবাই একটা ইউনিভার্সের অন্তর্গত, সেই ইউনিভার্সটার নাম হচ্ছে পৃথিবী। সংখ্যা বলো, জুতো বলো, জামার সেট বলো, সমস্ত যে স্কুলের সেট বলো, কলেজের সেট বলো, যাই সেট বলো, এই সেটগুলো কিন্তু বাবু, এই সেটগুলো কিন্তু বাবু
একটা বড় সেটের অন্তর্গত, ওই বড় সেটটাকেই বলা হয় বাবু সার্বিক সেট। মানে এটাকে যদি আমাদের পৃথিবী ধরে নেওয়া হয়, এটা আছে পৃথিবী, এটা সার্বিক সেট, এস দ্বারা চিহ্নিত করা হয় সার্বিক সেটকে। ইউনিভার্সাল সেট ইউ দ্বারা চিহ্নিত করা হয় ইউনিভার্সাল সেট। মানে এর অন্তর্গত সব, যখন ইউনিভার্সাল সেটকে আমি নির্দিষ্ট করে দেব তখন তার মতো হবে, কিন্তু ইউনিভার্সাল সেট মানে সমস্ত সেট যার ভিতরে আছে, এর ভেতরে ন্যাচারাল নাম্বারের সেটও আছে, এর ভেতরে রিয়েল নাম্বারের সেটও আছে, আর অফকোর্স রিয়েল এর ভেতরে ন্যাচারালও আছে, সব আছে, হ্যাঁ, ইমাজিনারিও আছে। কেমন? তোমার রেশনাল নাম্বারের সেটও আছে, তোমার ইন্টিজারের সেটও আছে, হ্যাঁ, সমস্ত সেট। এর ভেতরে যে হোল নাম্বারের সেটও আছে। তাহলে সব সেট যার অন্তর্গত, যেমন আমাদের বললাম এটাকে পৃথিবী ভাবো, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তা এই হলো কথা। আর দুটো জিনিস, এই জিনিসগুলো পাশের দিকে করলে এইরকম যে ব্যাপার বলা হয়, এইটাকে বলা হয় সাবসেট। সাবসেট আমি মিন করে দিই। যখন আমি একটা সেট বললাম এ সেট, আর এই সেটের যেই এ দ্বারা এইটা হবে সবসময় ক্যাপিটাল, স্মল লেটার হবে না। এবার 1 2 3 4, আর একটা বি সেট নিলাম, তাতে আছে 2 3, এই দুটো। তাহলে এই যে 2 3 মানে এই 2 3, তো তার মানে এ সেটটার ভেতরে বি সেটটাও তো ঢুকে আছে, মানে 2 3 এর বদলে আমি তো বি সেটটাও লিখতে পারি। তার মানে এই যে বি সেটটা এ সেটের ভেতরে ঢুকে থাকলো, এই এ সাবসেট হয়ে গেল, মানে বি সাবসেট অফ এ। এই যে চিহ্নটা কখন, এই ফলাটা কোন দিকে ঘোরাতে হবে? বড়র দিকে, এর ভেতরে আছে। তাহলে এর ভেতরে যে সকল পদ আছে এইটার ভেতরে কোনগুলো আছে? 2 3, এই 2 3 এর ভেতরে তো আছে, উপরন্তু 1 2 আছে। এই যে চিহ্নটা সমান চিহ্ন কেন দেওয়া হয়? কখনো কখনো সমান হয়ে যায় পদ, এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, তাহলে সমান হয়ে গেল ব্যাপারটা, তখন সমান চিহ্ন দেওয়া হয়। সাবসেট মানে কেন এই চিহ্নটা ব্যবহার করা হয়? এই চিহ্নের ব্যবহারের ও লজিক আছে। কেন ব্যবহার করব এটা? আমরা তো এইটা ব্যবহার করতে পারতাম না, এইটারও ব্যবহার আছে যখন আমরা জেনে যাব। কখন? এইটা জেনে গেছি বলে, তখন এটা জেনে গেছি বলে আমরা এই রকম লিখতে পারি, বি সুপারসেট অফ এ, মানে যথার্থ উপসেট। এটা হচ্ছে যথার্থ উপসেট, মানে এর সমান হওয়ার কোনো সম্ভাবনাই নেই যখন জেনে যাচ্ছি। কিন্তু যখন দুটো সেটের আমি এলিমেন্ট সম্পর্কে আইডিয়া নেই প্রথম থেকে, বি সেটের এবং এ সেটের যে এলিমেন্ট মানে তার যে সদস্য, এই ক্ষেত্রে সংখ্যা আমার আইডিয়া নেই, সেই ক্ষেত্রে এর সাবসেট হচ্ছে, কিন্তু মানে যথার্থ কিনা সেইটা একদম কিন্তু আগুন তুলে কিন্তু আমি বলতে পারছি না একদম যথার্থ। তো যথার্থ যখন উপসেট হবে তখন কিন্তু এই রকম ব্যবহার হবে। কিন্তু যখন বলতে পারছি না যে এই যে সেটটা আছে এর যে পদ সংখ্যা, এর পদ সংখ্যা দুটো অসমান কি সমান, কনফিউজ, তখন এই চিহ্নটা ব্যবহার হবে সাবসেট। কেমন? এই সাবসেট ব্যবহার হবে, মানে হতে পারে যথার্থ উপসেট, না হলে হতে পারে সমান,
সেই জন্য এইটা হয় সমান অথবা যথার্থ। এই মিলে এই চিহ্নটা আমরা সমস্ত প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করব সাবসেটের ক্ষেত্রে। আর যখন যথার্থ উপসেট হবে প্রপার সেটের ক্ষেত্রে, প্রপার মানে যথার্থ, তো তখন কিন্তু আমি জেনে যাব এর অন্তর্গত এতে একদম নির্দিষ্ট, তখন আমরা এইটা লিখব। কিন্তু যখন কি ছক বন্দীকরণ পদ্ধতি হলো, এই ছক বন্দীকরণ পদ্ধতি এবার সেটকে দুটো ভাবে উপস্থাপন করা যায়, দুটো ভাবে। এই ছক বন্দীকরণ পদ্ধতি 1 নম্বর, আর 2 নম্বর যেটা উপস্থাপন করা যায় সেই সেটকে, এটা হচ্ছে রোস্টার পদ্ধতি, ছক হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। মানে সেটের অন্তর্গত যে ধর্মটা আছে ওই ধর্মটা যখন আমি এখানে বলবো, আমি এলিমেন্ট গুলো বসাবো না, তখন হয়ে যাবে ওইটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। কেমন? আমি একটা কথা বলি, আমি বলে দিলাম যে স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যা সেট, ধর্মটাই বলে দিলাম। এখানে কিন্তু আমি বলিনি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, সেগুলো তো আমি জানি। যখন ওইটা আমি সংখ্যায় বসিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে ওটা ছক বন্দি পদ্ধতি, রোস্টার মেথড। তাহলে এইটা হলো দুভাবে আমরা সেটকে উপস্থাপন করতে পারবো। এক হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, আমি কি বলতে চাইছি আমি ভাষায় লিখে ওইটাকে যখন উপস্থাপন করব ওইটা হয়ে যাবে ধর্মভিত্তিক পদ্ধতি। আর যখন ওই মানে জিনিসটাকে যখন সংখ্যায় বা এলিমেন্টের মাধ্যমে প্রকাশ করব, ABCD ছকের মতো, এইগুলো হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি। হ্যাঁ, আর একটা চিহ্ন যেটা কাজে লাগে সেটা হচ্ছে এটা হচ্ছে such that, এইটা ব্যবহার হয়, বা কোলন চিহ্ন ব্যবহার হয় such that, এমন যে, এখানে ব্যবহার করব এটা দেখাতে। ছক বন্দীকরণ পদ্ধতি ব্যবহার করব, মানে রোস্টার মেথড ব্যবহার করব, কিংবা প্রপার্টি মেথড ব্যবহার করব, সেটা কিন্তু নিজেরা ডিসাইড করতে হবে। কেমন? যেমন আমি বলে দিলাম যে 1 থেকে 25-এর ভেতরে পূর্ণ সংখ্যার সেট এইটা। এবার এইটা তখন পূর্ণ সংখ্যা a লিখে 1 2 3 4 এরকম চলতে থাকবে আপ টু 25 পর্যন্ত। এইটা হয়ে গেল ছকে লিখলাম। কিন্তু এই a কে আমরা এইখানেও লিখতে পারি। কি রকম লিখতে পারি? এরকম লিখতে পারি, x such that x কি স্বাভাবিক সংখ্যা হলো, এবং x less than is equal to 25 হলো। এইখানে যে উপরে লিখলাম অসমাপ্ত থেকে গেল, একে যদি পুরোটা লিখতে হতো পুরো ব্ল্যাক বোর্ডে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে নিত, বা কোনো কোনো ক্ষেত্রে যদি 100 পর্যন্ত, তাহলে তো সেটা আমি সমাপ্ত করতে পারবো না। সেই ক্ষেত্রে ধর্মভিত্তিক পদ্ধতিতে, আর যখন কম সংখ্যক এলিমেন্ট থাকবে তখন সর্বদা ধর্মভিত্তিকের বদলে
ছকবন্দীকরণ পদ্ধতিটা, রোস্টার মেথডটা সেইখানে অ্যাপ্লাই করলে কিন্তু ভীষণ সুবিধা হবে। এই গেল প্রাইমারি কনসেপ্ট সেট থিওরির। এবার হচ্ছে সসীম সেট ও অসীম সেট। অসীম মানে কি? যার সীমা নেই, সীমাহীন। কি? ন্যাচারাল নাম্বারের সেট n, n 1 2 3 4 এরকম চলতে আছে অসীম পর্যন্ত। অসীমের চিহ্ন ইনফিনিটি চিহ্ন হলো। এইটা হয়ে গেল অসীম সেট। সসীম কোনটা? এই এনটাকে যদি আমি কয়েকটার ভিতরে অন্তর্গত এমন একটা সেট করতাম, একটা আলাদা নাম দিয়ে দিই, সাপোজ এ 1 2 3 3, এইটা হয়ে গেল নির্দিষ্ট পদ সংখ্যা। যখন নির্দিষ্ট, এখানে পদ নির্দিষ্ট, সদস্য নির্দিষ্ট, আর এটা অনির্দিষ্ট। এটা হয়ে গেল সসীম সেট এবং অসীম সেটের ধারণা হলো। এবার সিঙ্গেলটন সেট, একপদী সেট। এগুলোর নামের ভেতরে অর্থ আছে। একপদী মানে একটি মাত্র পদ থাকবে। যখন একটা সেটে 2, তখন এই যে সেটটা লিখলাম এইটা হয়ে গেল একপদী সেট বা 5 এর 2, এইগুলো একপদী সেট, একটি মাত্র সেট হয়ে গেল। এবার হচ্ছে শূন্য সেট। শূন্য সেট এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বোঝার ভুল হয়। শূন্য সেট মানে শূন্য নয়। শূন্য সেট, সেট মানে বাবু, সেট মানে পদ নয়। সেট মানে হচ্ছে ঘর। সেট মানে হচ্ছে ঘর, ঘর। এবার তোমার ঘরে সবাই যদি মেলায় চলে যায়, তাহলে ঘরটা কি? ঘর থাকবে না নাকি? কি হবে তোমার? কি মনে হয়? ঘর তো ঘরই থাকবে, কি তাই কি না? কিন্তু যখন ঘরটা শূন্য হয়ে গেল, সেই ক্ষেত্রে কি? শূন্য। এই ক্ষেত্রে শূন্য হচ্ছে দিশ, শূন্য 1 2 এইগুলো হচ্ছে পদ, কিন্তু এই শূন্যতা হচ্ছে শূন্যতা। এই শূন্য হচ্ছে শূন্যতা, আর এটা হচ্ছে শূন্য। শূন্যতা মানে কেউ নেই, তার জন্য এই রকম ঘর এঁকে দেবো, কিন্তু ভেতরে কোনো পদ থাকবে না। অথবা কেউ লিখতে পারে এরকম ফাই, কিন্তু কেউ যদি ফাই লিখে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেয়, এইটা কিন্তু শূন্য সেট নয়। সেই ক্ষেত্রে ফাইটা একটা পদ হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে একপদী সেট। তাহলে হয় এরকম দ্বিতীয় বন্ধনী, না হয় ফাই। এইটাকে বলা হয় ফাই, ফয়াকার হস্যই, পড়া সুবিধায়। তাহলে এই হয়ে গেল শূন্য সেট একপদী সেটের ভেতরে যে ডিফারেন্টটা। এবং আমারই নিজের ভুল হতো এইটা প্রথম বুঝতে। তাহলে এই হয়ে গেল কথা। সমান সেট, সমান সেট জিনিসটা কি? এক্ষুনি বলেছিলাম, পদ সংখ্যা যখন সমান হয়ে যাবে, মানে পদ সংখ্যা না, ভুল বললাম, পদ সংখ্যা না, যেরকম সমান সেট বলি 1 1 2 3, আর এটা এ বি সি। এই এরও পদ সংখ্যা 3, এরও 3, তাহলে এই দুটো সমান নাকি? নট। সমান সেট মানে যখন পদগুলো পরস্পর সমান হয়ে যাবে, মানে 1 2 3, এইটা আবার একটা সেট আছে 3 1 2, এইটা, এটা ধরো এ সেট,
বি সেট, এইখানে এ সমান কিন্তু বি, কারণ এর যা পদ আছে এর তা পদ আছে, কিন্তু হয়তো এদিক সেদিক করা আছে। এইটা হলো সমান সেট, এইটা নয়, এইটা নয়, এইটা। তাহলে এই হয়ে গেল সমান সেট। এবার যথার্থ উপসেটের কথা এক্ষুনি বলেছিলাম, যখন এ সেট এটা 1 2 3 4 আর বি সেট যখন 2 3 হবে, তখন বি সেট প্রপার সাবসেট অফ এ। তাহলে এর ভেতরে বিটা পুরোপুরি ঢুকে গেল, এইটাকে বলা হয় সাবসেট। অথবা এ কে এইভাবে লিখতে পারি, তখন এইটাকে বলা হয় সুপারসেট। সুপারসেট আমি তখন বলছিলাম না, এটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে সুপারসেট, হলো? এটাকে বলা হয় সুপারসেট। হয় বলতে পারে কেউ বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, অথবা এ সুপারসেট অফ বি, এই দুটো অধিসেট। বাংলা নামকরণ হয়েছে, ব্যাপারটা কিন্তু বোঝা গেল কি যায়নি বলো? সূচক সেটটা কি? সূচক সেট বলতে একটা সেটের সবগুলো উপসেট নিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে সূচক সেট। অ্যাজ এক্সাম্পল আমি একটা এ সেট নিলাম যার পদ হচ্ছে 1 2 3। এবার এই এ সেটের উপসেট কি কি হতে পারে? উপসেট কি কি হতে পারে? আচ্ছা, আমি এখনই বলছিলাম সেট মানে কিন্তু এলিমেন্ট নয়, সেট মানে কিন্তু নির্দিষ্ট একটা আইন। এবার আইন একটা বিষয়, এবার আইনের আওতায় যে যারা পড়বে তারা হচ্ছে এলিমেন্ট। এবার এলিমেন্টহীন ফাঁকা ঘরটাও কিন্তু একটা সেট, এটা কিন্তু উপসেট। এইটা ফাই অথবা ফাই ব্যবহার করা হয়। এক শুধু সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে, হ্যাঁ, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে উপসেট হতে পারে, আবার দুটো দুটো নিয়ে উপসেট হতে পারে, 1 2 2 3 1 3, আবার পুরোটা একটা হতে পারে, মানে পুরো এ। এইগুলো যখন পুরোটা দ্বিতীয় বন্ধনীর ভেতরে রেখে দেব, এটা হয়ে যাবে সূচক সেট। সূচক মানে পাওয়ার সেট, তখন এর চিহ্নটা তখন লেখা হয়, এটা যদি এ হয় তাহলে এটা পি অফ এ, বুঝা গেল? তার মানে আর সূচক সেটের পদ সংখ্যা পি এ এর পদ সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার n। n হলো এ সেটের পদ সংখ্যা, মাইন্ড ইট। n হলো এ সেটের পদ সংখ্যা, বোঝা গেছে? এ সেটের পদ সংখ্যা, যেমন এইখানে পদ সংখ্যা কত? 3। 3 মানে আবার এই এলিমেন্ট ভাববে না, 1 2 3 পদ সংখ্যা। হ্যাঁ, যদি এইরকম করেও হতো এ বি সি, তাহলে এইখানেও পদ সংখ্যা 3, পদ কটা এলিমেন্ট আছে সেইটা 3, সেইটা। তাহলে এর ক্ষেত্রে কি কি হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8। দেখো 8টি হচ্ছে কিনা, এটা তো এটা একই, যে কোনো একটি ধরবো, 1 2 3 4 5 6 7 8, একটা নিচে বললাম না, এ লিখতে পারে কেউ, অথবা পুরোটা লিখে দিতে পারে এরকম। তাহলে
এই হয়ে গেল সূচক সেটের কনসেপ্ট। সূচক সেটের কনসেপ্ট তাহলে বোঝা গেছে কি যায়নি? তাহলে মোটামুটি সেটের এই মানে সেট এখনো যা শুরুর প্রাক অবস্থায় কিছু পরিভাষা শিখিয়ে দেওয়া হলো, উপসেট, অধিসেট, সূচক সেট, হ্যাঁ, সাবসেট বা বিলংস টু চিহ্নগুলো বা সেটের যে সংজ্ঞা বিষয়ে এইগুলো বিষয়ে মোটামুটি আজকে হলো। শুধু একটা কথা বলি, এই সকল জিনিসকে যখন চিত্রাকারে লেখা হয়, আজকে এটা বলেই শেষ করে দেব, তাকে বলা হয় ভেন চিত্র। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। যখন এ সেটটাকে এইভাবে লিখলাম, তো আমি একটা গোল করে দেব, দিয়ে লিখে দেবো এ বি সি, ছড়িয়ে ছিটিয়ে লিখে দেবো, দিয়ে নিচে এই যে লিখে দিলাম, এটা হয়ে গেল ভেন চিত্র। তাহলে প্রত্যেকটা সেটকে ভেন চিত্র আকারে প্রকাশ করা যাবে, যেমন প্রত্যেকটা সেটকেই ভেন চিত্র আকারে প্রকাশ করা যাবে। এবার সেই সকল চিত্র আকারে, গোল বা বক্স আকারে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই সার্কেল ব্যবহার হবে। তো এইগুলো হচ্ছে ভেন চিত্র। বোঝা গেছে? তাহলে চিত্র আকারে সেইটাকে, সেই মানে রোস্টার মেথডটাকে প্রকাশ করা হচ্ছে ভেন চিত্রে। এই হলো কথা। তাহলে টাটা বন্ধুরা, পরের দিন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে হবে। আমি কিন্তু করাচ্ছি সৌরেনদের গণিতের বই থেকে, সবাই ফলো করবে, বেশিরভাগরাই ফলো করে, ঠিক আছে? যারা বুঝতে পারো না, সেটটা একটু কষ্ট লাগে, লাগে, আমি চেষ্টা করব ওইটা একটু মানে তরলীকরণ করে দেওয়ার, আমি যতটুকু বুঝেছি